একের পর এক জঙ্গি গ্রেফতার হচ্ছে পশ্চিমবঙ্গে। একের পর এক খারেজি মাদ্রাসায় মগজ ধোলাই। খাগড়াগড় বিস্ফোরণের পর সামনে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। জঙ্গি রিক্রুটের অন্যতম ঠিকানা সেই খারেজি মাদ্রাসা। পাশের রাজ্য অসম মাদ্রাসা শিক্ষাটাই তুলে দিয়েছে। আমাদের রাজ্য কবে ব্যবস্থা নেবে? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। চলে যাবো অনির্বাণের কাছে সরাসরি। অনির্বাণের কাছে যাবো, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাতেই জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং রাজ্যে একের পর এক জঙ্গি যে গ্রেফতার হয়েছে, একের পর এক খারেজি মাদ্রাসার নাম উঠে এসেছে, যে মাদ্রাসাগুলোতে মগজ ধোলাই হয়েছে কার্যত। খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই সামনে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নাম। জঙ্গি রিক্রুটের অন্যতম ঠিকানা যে খারেজি মাদ্রাসা, সেটা বারবার খবরে উঠে এসেছে এবং সেই কারণে পাশের রাজ্যে অসম মাদ্রাসা শিক্ষাই তুলে দিয়েছে। অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেওয়া হয় না এই রাজ্যে? জঙ্গি পুষতেই কি খারেজি মাদ্রাসাগুলোর রমরমা ব্যবসা এবং তাতেই প্রশ্রয় দিতে খারেজি মাদ্রাসার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না? একের পর এক জঙ্গি যে গ্রেফতার হয়েছে এবং সেখান থেকে খারেজি মাদ্রাসার যোগ উঠে এসেছে একের পর এক। এখনো পর্যন্ত খারেজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা এ রাজ্যে অন্তত নেওয়া হয়নি। যে মাদ্রাসার অনুমোদনই নেই, খারেজি মাদ্রাসা, সে মাদ্রাসার জন্য এত দরদ কেন প্রশাসনের? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। চলে যাবো অনির্বাণের কাছে সরাসরি। অনির্বাণ, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কবে আর এই খারেজি মাদ্রাসাগুলোকে নিয়ে মাথা ঘামাবেন? একটা বড় সড় নাশকতা ঘটে গেলে তারপর? পুরো গল্পটা শুরু হয়েছিল ঠিক 20 বছর আগে থেকে সমাদৃতা। 2004-এ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় এ রাজ্যে যে ধরনের জঙ্গি কার্যকলাপ চলছিল তুমি জানো, তার আগে বেশ কিছু বছর আগে, তার কয়েক বছর আগেই আমেরিকান সেন্টারে পশ্চিমবঙ্গে একবারে কলকাতায় খাস রাজধানীর বুকে জঙ্গি হামলা হয়। এরপরে পশ্চিমবঙ্গ থেকে একের পর এক জঙ্গি গ্রেফতার হতে থাকে। খাদিম কর্তা অপহরণের মামলাও কিভাবে আসলে অপহরণের টাকাটা মানে মুক্তিপণের টাকাটা জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হয়েছিল সেটা জেনে যাওয়ার পরে একদম অন্য মোড় নেয়। এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা কড়া সন্ত্রাসবাদ বিরোধী জঙ্গি দমন করবার জন্য প্রয়োজনীয় আইন, সময়োচিত আইন আনতে চেয়েছিলেন, পোটার মতো আইন, যার অনেকটাই আসলে টাডার মতো বলে মমতা তো বিরোধিতা করেই ছিলেন সেই সময়, কিন্তু সব থেকে বেশি বিরোধিতার মুখে পড়তে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে তার দলের ভিতরে। ফলে পোটা আর তিনি আনতে পারেননি। পশ্চিমবঙ্গে পোটা আর কোনোভাবেই তার দিনের আলোর মুখ দেখেনি বা পোকা দিনের আলোর মুখ দেখেনি। আইনটাকে পরে পোকা নামে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পোকা বা পোটা সেটা পোকায় খাওয়াই রয়ে যায়। শুধু তাই নয়, বুদ্ধদেব ভট্টাচার্য খারেজি মাদ্রাসার বিরুদ্ধে তখন অভিযান চালাতে চেয়েছিলেন। যেভাবে অনুমোদনহীন মাদ্রাসাগুলো যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং সেখানে যারা পড়তে আসছে তাদের মগজ ধোলাই করে তাদেরকে সন্ত্রাসবাদী বানানো হচ্ছে এবং একেবারে সরাসরি ভারত বিরোধী, দেশ বিরোধী কাজে তাদেরকে লাগানো হচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে নিজের দলের ভিতর থেকে, পার্টির ভিতর থেকে সব থেকে বেশি বাধার সম্মুখীন হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পক্ষে এসে দাঁড়াননি, মানে বিরোধী নেত্রী হলেও তিনি বিরোধিতাই করেছিলেন, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে সমর্থন তিনি করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছিলেন যে তিনি আসলে কেন সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্যকে সমর্থন করতে পারেননি। খাগড়াগড়ে অত বড় বিস্ফোরণের ঘটনা, যেখানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের হাত পাওয়া গিয়েছিল, যে ঘটনার তদন্তে ভারত সরকারের অনুরোধে শেখ হাসিনার সরকার বাংলাদেশে আলাদা করে তদন্ত চালিয়েছিল এবং যোগ খুঁজে পেয়েছিল, ওখানেও অ্যারেস্ট হয়েছিল, এখানেও অ্যারেস্ট হয়েছিল। সেই গোটা বিস্ফোরণটাকেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে চালিয়ে দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং তিনি নিজে, এমনকি তিনি নিজের পিছনে রয়ের হাত রয়েছে বলে পর্যন্ত মন্তব্য করেছিলেন। এই সব কিছু মিলিয়ে বোঝা গেছিল যে পশ্চিমবঙ্গে জঙ্গি যোগ খুঁজতে বা জঙ্গি জালের বিস্তার আটকাতে আদৌ আগ্রহী নন মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তিনি এটাকেও একটা অত্যন্ত চিপ, সস্তা পলিটিক্সের জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে দেখছেন। তার কোথাও একটা সম্ভবত মনে হচ্ছিল, বা ঠিক কী মনে হচ্ছিল তিনি বলতে পারবেন, কিন্তু জঙ্গি পুষে বা জঙ্গি জাল ছিন্ন না করে কোথাও তিনি সংখ্যালঘু মুসলিমদের কাছে কোনো বার্তা দিতে চাইছিলেন কিনা তিনি মুসলিমদের পক্ষে, সেটা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে এভাবে মুসলিমদের পক্ষে থাকা যায় না। তার কারণ জঙ্গিরা মুসলিমদেরও রেয়াত করে না পৃথিবীর বিভিন্ন দেশে, এবং আজ পর্যন্ত সবথেকে বেশি করে জঙ্গিদের নিশানার শিকার হয়েছে মুসলিম নাগরিকরাই। কিন্তু আজকের দিনে, অর্থাৎ আমি তোমাকে 20 বছর আগে কথা বললাম, 10 বছর আগে খাগড়াগড়ের কথা বললাম, এবং আজকের দিনে 2024-এ এসে 2004, 2014, 2024 এসে আমরা দেখছি পশ্চিমবঙ্গ থেকে আবার
আনসারুল্লাহ বাংলা বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন মডিউলের সদস্যরা মানে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে। কাশ্মীর থেকে ক্যানিংয়ে এসে কাজ করা জঙ্গি গ্রেফতার হচ্ছে এবং তাদের গ্রেফতারির পরে একটাই বিষয় জানা যাচ্ছে, নতুন রিক্রুটের জন্য এক তো তারা কিভাবে জঙ্গি কার্যকলাপ চালাবে তার নানা ধরনের নাশকতার ছক জানা যাচ্ছে, কোথা দিয়ে তারা ঢুকছে, কোথায় তাদের ট্রেনিং হচ্ছে, কিন্তু নতুন রিক্রুটের জন্য তারা কিন্তু এখান থেকেই লোক তৈরি করার চেষ্টা করছে এবং সেটা ওই খারিজি মাদ্রাসা, মানে এক কথায় বললে অনুমোদনহীন মাদ্রাসা। আমরা যখনই স্কুলে পড়েছি বা কোনো কলেজে পড়েছি তার একটা সরকারি অনুমোদন লাগে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে একটা অনুমোদিত শিক্ষা ব্যবস্থা, তারও বোর্ড আছে, তার পরীক্ষা হয়। মাদ্রাসাগুলোর যে শিক্ষকরা রয়েছেন তারা এইডেড থাকেন, অর্থাৎ মাদ্রাসার যে শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় সেটা পশ্চিমবঙ্গ সরকারের এইডেড বা তাদের অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলোতে যেভাবে বেতন দেওয়া হয় সেই কায়দায় বেতন দেওয়া হয়। কিন্তু এই খারিজি মাদ্রাসা বা অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে এই সময়ের কোনো বালাই নেই। সরকার জানতেও পারে না কোথায় কবে গজাচ্ছে, কোন মৌলানা মৌলবী নিজেকেই নিজে মৌলানা বা মৌলবী বলে এই মাদ্রাসায় ক্লাস করাচ্ছে এবং কার্যত মানুষের মগজ ধোলাই করছে, যুবকদের বিশেষ করে প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি কার্যকলাপে, মগজ ধোলাই করে তাদেরকে রিক্রুটমেন্টে সাহায্য করছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে। ঠিক সেই কায়দাতে এই মুর্শিদাবাদ, আমরা জানি খাগড়াগড়ের পরে শিমুলিয়ার মাদ্রাসার নাম উঠে এসেছিল, মুর্শিদাবাদ বীরভূমের একটা বড় অংশ জুড়ে, মালদার একটা বড় অংশ জুড়ে এই ধরনের কার্যকলাপ চলছে এবং এই অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরির কার্যকলাপ চলছে, জঙ্গি চাষ চলছে। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তার পুলিশ মন্ত্রী, তার পুলিশ কবে এই অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? পশ্চিমবঙ্গ তো বোঝাই যাচ্ছে একটা জঙ্গি জিহাদি উনুনের উপর বসে রয়েছে, যে কোনো সময় সেখান থেকে বিস্ফোরণ শুধু নয়, বড় রকমের তছনছ হয়ে যেতে পারে, গোটা রাজ্যের ভয়ঙ্কর রকমের কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে যেতে পারে। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই অনুমোদনহীন মাদ্রাসাগুলোতে একটা অভিযানও চালানো হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত। সমাদৃতা, যে পুলিশ অনুমোদন ছাড়া বিরোধী দলের যে কোনো মিটিং মিছিলে, এমনকি ডিএর জন্য সরকারি কর্মীরা আন্দোলন করতে গেলে, ন্যায় বিচারের জন্য ডাক্তাররা আন্দোলন করতে গেলে, ডোডিনা ক্রসিংয়ে বসতে গেলে পুলিশ মাথা ঘামিয়ে ফেলে, বিরোধীদের মাথায় টাক গজিয়ে দেয় চুল ফেলে, যে কবে তারা অনুমোদন পাবেন বা আদৌ অনুমোদন পাবেন কিনা, সবাইকে হাইকোর্টে ছুটতে হয় অনুমোদনের জন্য। সেই পুলিশ অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে চুপচাপ কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই সমাধিতা। অনিমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ, তিনি কি বলছেন শুনে নেব। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে যেহেতু সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটা ঠিকমতো টিকিয়ে রাখা হলো না, যার ফলে শিক্ষা তো মানুষের একটা মৌলিক অধিকার, সেই সুযোগ নিয়ে কিছু লোক অনুমোদিত প্রাইমারি স্কুল চালায়, অনুমোদিত সেকেন্ডারি স্কুলও চালায়, মাদ্রাসাও চালাচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে যতক্ষণ না আমরা সুসংগঠিত করতে পারবো, দুর্নীতিমুক্ত করতে পারবো, ততক্ষণ কিন্তু এগুলো চলবে। কারণ মানুষের লেখাপড়ার দায়িত্ব তো আমাদের, সরকার সেই কাজটা তো করছে না। সেজন্য আমি অনুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান চালালাম। তাতে কি হলো, যে কটি ছেলে মেয়ে লেখাপড়া করতে আসছিলেন তারা লেখাপড়া করবেন না। যেটা করা উচিত সরকারের পক্ষ থেকে, যেটা একসময় করা হয়েছিল, যে মাদ্রাসাতেও ইতিহাস, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এসব পড়ানো হবে, মাদ্রাসা শুধুমাত্র ধর্মীয় শিক্ষার কেন্দ্র হবে না, সেটাকেই বরং আরও বেশি চালু রাখা উচিত এবং সেই শর্তের ভিত্তিতে যারা চলছে তাদের অনুমোদন দেওয়া উচিত। তাতে তো কিছু মানুষ লেখাপড়ার সুযোগ পাবে। আমি আরো একবার চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য তুমি শুনলে এবং এই নিয়ে তো একাধিক প্রশ্ন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে উঠছে। নিশ্চিতভাবে সমন্বিত, বিশেষ করে এ রাজ্যের প্রাক্তন শাসক বামপন্থীরা এবং বর্তমান শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্যই নেই। হুমায়ুন কবির এই মুহূর্তে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুনবাবু, এই রাজ্যে অনুমোদনহীন মাদ্রাসাগুলো, যার অনেক ছড়িয়ে আছে আপনার নিজের জেলাতেও, মুর্শিদাবাদেও, সেগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত কিনা, অ্যাকশনে নামা উচিত কিনা? দেখুন, মাদ্রাসায় যেটা আপনারা বলছেন বা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রচার করা হচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলা সব জঙ্গিদের আড্ডাখানা, এটা মোটেই না। জঙ্গিরা কেউ, যারা জঙ্গি তারা কেউ ইসলাম হতে পারে না। যদি তার নামে ইসলাম হয় তবুও যদি সে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকে, সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। আর যে সমস্ত খারিজি মাদ্রাসা, যেমন আপনি হরিয়ারপাড়ায় আব্বাস অ্যারেস্ট হয়েছে, সেটা তো এসটিএফ ওই আসাম পুলিশের সূত্র ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেটা
আগামী দিনে যদি সে এই ধরনের অপরাধের সঙ্গে ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থাকে, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, আইনের তার সাজা হয়ে যাক, ফাঁসি দিয়ে দেখ, আমাদের কিচ্ছু বলার নেই। আমরা আপনি আমাকে একটা ছোট্ট খারিজি প্রশ্নের উত্তর দেবেন মাদ্রাসা- হুমায়ুন কবির। 2014 সালে আপনারা যখন ক্ষমতায় আসেন তখন এ রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা কত ছিল এবং আজকের দিনে আন্দাজ কত, আনুমানিক কত বলে আপনার মনে হয়? 2010 সালে ক্ষমতায় আসার আগেই সংখ্যা ছিল প্রায় 10,000, আর এখন এই মুহূর্তে সেটা 1,000 মতো বেড়ে প্রায় 11,000 মতো খারিজি মাদ্রাসা গোটা রাজ্যে আছে। 2010 সালে আমার কাছে হিসাব ছিল যে 10,000 খারিজি মাদ্রাসা চলতো বিভিন্ন প্রান্তে, মানে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলা যেখানে মুসলিম অধ্যুষিত মানুষ, আদিবাসী বাস করে, সেসব এলাকায় এই 11,000 ছিল খারিজি মাদ্রাসা, 2010-এ। এই 11,000 খারিজি মাদ্রাসার 20%, মানে 5 ভাগের 1 ভাগ থেকে, প্রত্যেকটা থেকে যদি 5 ভাগের 1 ভাগ মাদ্রাসা থেকে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে জঙ্গি বেরোয়, তাহলে 2200 জঙ্গি হয় গোটা রাজ্যে। এই হিসেবটা আপনি বোঝেন হুমায়ুন কবির? 5 ভাগের 1 ভাগ তো পাবেন না, 0.1% পাবেন, 0.1% পাবেন, 5 ভাগের তাহলে 1 ভাগ তো দূরে থাক। তাহলে জঙ্গি ধরা পড়লেই শিমুলিয়া, এই হরিহরপাড়া, এইসব খারিজি মাদ্রাসার নাম উঠে আসে কেন? এটা কত পার্সেন্টের মধ্যে পড়ে? দেখুন, যেটা খাগড়াগড়ে ধরা পড়েছিল 2014 সালে, আপনারা জানেন যে বর্ধমানের খাগড়াগড়, তারপরে এই ধরা পড়েছে, তারা আদেও জঙ্গি না তারা কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, সে যে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সেই বাড়িটার যা সংকীর্ণ অবস্থা দেখলাম, যে এরা কোনোদিন জঙ্গির সঙ্গে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। কারণ যে জঙ্গির সঙ্গে লিঙ্ক রাখবে তার কোনোদিন অর্থ সংকট থাকবে না, সে অনেক অর্থের মালিক থাকবে, তার চলাফেরা, তার আচরণ অনেক অর্থশালীর মতো হবে, কিন্তু তার যে মানে বাড়িঘর আপনার রাজ্যের দেখলাম, পুলিশ যাদেরকে জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেফতার করেছে, আপনারই রাজ্যের পুলিশ, এবং সেখানে অন্য রাজ্যের পুলিশও খোঁজ খবর নিতে আসছে, কাশ্মীর থেকে ক্যানিং এসেও লুকিয়েছিল, আপনি বলছেন তারা কেউ জঙ্গি না? সেখানে বিজেপির সরকার আসাম পুলিশের কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমার রাজ্যের পুলিশ যদি কোনো জায়গায় কারো এই ধরনের যোগ থাকে তাহলে নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করবে, তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে, এখানে তো আমাদের কিছু বলার নেই। আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো কাউকে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে রিয়াদ করতে বলেন না, রিয়াদ করেনও না, আমরাও কাউকে রিয়াদ করতে সব বলি না। বুঝলাম, কিন্তু আমাকে রিয়াদ একটা কথা করবো বলুন না। হুমায়ুন কবির, এই 11,000 খারিজি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, কাদের পড়ানো হচ্ছে, কারা পড়াচ্ছে, এসবের কোনো হিসেব সরকারের কাছে থাকবে নাই বা কেন? সেটা রাজ্যের প্রশাসনে যারা আছে তারা হিসাব নিক না, দেখুক না, অবজারভেশন করুক প্রত্যেকটা জায়গাতে। আমি একটা মাদ্রাসার সভাপতি আছি, কলিতাপাড়া মাদ্রাসা, 12 জন শিক্ষক আছে, 400-র মতো ছাত্র ছাত্রী আছে, তো সেখানে গিয়ে দেখে আসুক, লিস্ট দেখে আসুক কোথাকার ছাত্র, ঝাড়খণ্ডের এটা ছেলে পড়ে, আপনি যেটা আছে সেটা ওখানে অনুমোদনহীন না, সেটা অনুমোদন প্রাপ্ত মাদ্রাসা। অনুমোদন প্রাপ্ত না, সবই খারিজি মাদ্রাসা। মানে আপনি নিজেও একটি খারিজি সবই মাদ্রাসার খারিজি মাদ্রাসা। সভাপতি হয়ে আছেন? হ্যাঁ, আমি তো 44 বছর মাদ্রাসা বয়স, আমি 3 বছর ধরে সভাপতি আছি, তাই এর আগে তা আপনি আপনি অনেকে আপনি নিজে সভাপতি যে ছিল, মাদ্রাসায় 5 আছেন বছর। সেখানে পুলিশকে মাঝে মাঝে খোঁজ খবর নিতে বলেন, কারা আসছে, কারা পড়ছে, কারা পড়াচ্ছে? আপনি তো রোজ নিশ্চয়ই পুলিশের মাদ্রাসায় গিয়ে বসে থাকেন না? খোলা অপশন আছে, পুলিশ যে কোনো টাইমে সেখানে যায়, যখন কোনো দরকার হয় পুলিশ ওখানে, কোনো সাধারণ মানুষের নিয়ে কোনো সমস্যা হলে ওখানে যে কোনো টাইমে পুলিশের যাওয়ার কোনো নিষেধ নেই। ওপেন রাস্তার উপরে মাদ্রাসা, 3 তলা বিল্ডিং, সেখানে কিন্তু ওপেন আপনি আমাকে একটা কথা বলুন মাদ্রাসা, হুমায়ুন বড়। কবির, আপনি এই মাদ্রাসাটার সভাপতি, আপনি হুমায়ুন কবির বিশ্বাস করেন না খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গিদের মগজ ধোলাইয়ের কাজ হয়, জঙ্গি তৈরি রিক্রুটমেন্টের কাজ হয়, তাহলে পুলিশ এটা জেনে শুনে এই মাদ্রাসায় খোঁজ করতে আসবে কেন? হ্যাঁ? আপনি একটা মাদ্রাসার সভাপতি, পুলিশ দেখতেই পারে, আপনি পুলিশের যদি আপনি মনে হয় বিশ্বাস করেন না যে সন্দেহ খারিজি থাকে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, ট্রেনিং হয়, তাহলে পুলিশ আসবে কোন সাহসে? মোটেই বিশ্বাস করে শাসককে না। চটায় পুলিশ? কোন এইরকম 2006 সালে বুদ্ধবাবুকে কেউ বুঝিয়েছিল, বুদ্ধবাবু সেটা ওপেন দমকলে বলেও ছিল যে সব মাদ্রাসাগুলাই টেরিস্টদের জন্ম হয়, তারা উগ্রপন্থীদের আখড়াখানা।
পরে ঠিকই তো তারা বলেছিলেন। প্রতিবাদও হয়েছিল এবং পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, সিআইডি সব তদন্ত করে পরে বুদ্ধবাবুকে পিছু হটতে হয়েছিল। সেখানে বলতে হয়েছিল যেটা আমার ভুল কেউ হয়েছে। কোনো তদন্ত করেনি আমি হুমায়ুন বাবু। দায়িত্ব নিয়ে পার্টি পিছন থেকে জামা টেনে ধরেছিল, কেউ কোনো তদন্ত করেনি। পার্টি পিছন থেকে জামা টেনে ধরেছিল। এই খারিজি মাদ্রাসার নামে, পার্টি ভোট তো ব্যাংকের নামে তারা প্রশাসনে কতদিন ছিল, জঙ্গি তাদের পোষা চলবে? পার্টিটাও তো প্রশাসনের কতদিন জঙ্গি একটা পোষা অঙ্গ। চলবে? হ্যাঁ? হুমায়ুন বাবু, এই খারিজি মাদ্রাসা তার ভোট ব্যাংকের টানে কতদিন জঙ্গি পোষা চলবে? বুদ্ধবাবুর আমলে চললো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোট চললো, ব্যাংকের চলতেই কোনো থাকবে। প্রশ্নই নাই। আমি বলছি তো আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা আছে বা রাজ্য সরকারের যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সবাই খারিজি মাদ্রাসাগুলা সরজমিনে তদন্ত করুক না, তাদের রেজিস্টার দেখুক, তাদের কত ছাত্রছাত্রী সংখ্যা, তাদের এইটাই তো বলছিলাম, শিক্ষকের এটা বলেই তো সংখ্যা, শুরু তাদের- করলাম। এইটা বলে তো শুরু করলাম হুমায়ুন বাবু। আপনার মনে হয় কিনা যে পুলিশের এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত, তদন্তে নামা উচিত? এটা তো জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ ধরে। আরে অপরাধমূলক কাজ পাবে তবে তো পুলিশ অ্যাকশন নেবে। এই যে একজন অপরাধ হওয়ার আগে তো অ্যাকশন নিতে হবে। একটা বিস্ফোরণ হয়ে গেলে অ্যাকশন নিয়ে কি হবে? আগে কি অ্যাকশন কত পার্সেন্ট নেওয়া হয়? তাহলে তো মানুষের খুন হতো না, তাহলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতো না, তাহলে ব্যাংক ডাকাতি হতো না, তাহলে সোনার দোকান ডাকাতি হতো না। সে তো মানুষের আপনি যেটা সমস্যা বলছেন- হুমায়ুন বাবু, কিন্তু সন্ত্রাসবাদ তো এভাবে তৈরি হয় না, সন্ত্রাসবাদী তো এভাবে রিক্রুট হয় না। এই সমস্যার জন্য তো পুলিশকে অ্যাক্টিভ থাকতেই হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। সন্ত্রাসবাদ আগে থেকে নেই action যে নিতে হবে। আপনি সন্ত্রাসবাদ কোথা থেকে পেলেন? আপনাকে বলছি, জঙ্গি ওপেন চ্যালেঞ্জ করছি যে কোনো মাদ্রাসায় আপনারা নিজ গোপনে ভিজিট করুন, সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে যান, সেখানে তাদের রেজিস্টার দেখুন, ছবি তুলে আনুন, তারপরে আপনার দরকার হলে আপনার গোয়েন্দা সংস্থাদের কাছে দিন না, তারা যাক না, অসুবিধা কি আছে? বেশ, অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন। সমাজে তুমি শুনলে হুমায়ুন কবিরের এই পুরো কথোপকথনটা যদি মানুষকে শোনানো হয়, তাহলে মানুষ সহজেই বুঝতে পারবেন যে এ রাজ্যের শাসক দলের একজন বিধায়কের খারিজি মাদ্রাসার সম্পর্কে অবস্থানটা কি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, আমি খুব সজ্ঞানে সচেতনভাবে বলছি, তাদের, আমি মানুষ হিসেবে বলছি, আমি বলছি তাদের নেতা নেত্রী হিসেবে তাদের গোটা দলটার, সমস্ত দলটার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘাড়ে কটা মাথা। হুমায়ুন কবিরদের এই অবস্থান জানার পর আমি বাকিদের সঙ্গে কথা বলতে বলেছি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদের বক্তব্য পাবো, কিন্তু বোঝা যাচ্ছে কি আসবে সমাদৃতা। এখন এদের এই বক্তব্য জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বলবেন বা নিজের পুলিশকে বলবেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে অ্যাক্টিভ হতে, ঘাড়ে কটা মাথা। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখিয়ে দিয়েছেন তো যে কি হয় এগুলো করলে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ খুললেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে, প্রথমে দলের ভিতর থেকে কোতকানি খেলেন, দল পিছন থেকে টেনে ধরলো, তারপরে তসলিমা নাসরিনকে দাহ্য থেকে তাড়ানো হলো, তারপরে রিজওয়ানুর রহমানকে কেন্দ্র করে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর উন্মাদনা তৈরি করা হলো, ধর্মীয় উন্মাদনা তৈরি করা হলো। এ রাজ্যে মুসলিমরা পারসিকিউটেড রিজওয়ানুরের মতো। শেষমেশ সিবিআই তদন্তের শেষে কি জানা গেল? রিজওয়ানুরকে কেউ খুন করেনি, তিনি আত্মহত্যাই করেছিলেন। কিন্তু তার আগে এ রাজ্যে সরকারটা বদলে গেছে, বামেরা আর ফিরতে পারছে না সমাদৃত। অতএব ভোট ব্যাংকের পরোয়া কে না করে, তার জন্য যদি খারিজি মাদ্রাসা থাকে তো থাক। হুমায়ুন কবির তো বুঝিয়ে দিচ্ছেন সমাদৃত, এবং ঠিক এই কারণেই আমি আজকে 5:57 অনির্বাণের অগ্নিবাণে এই প্রশ্নগুলো ছুটতেই আসছি। খারিজি মাদ্রাসায় জঙ্গি পোষা পশ্চিমবঙ্গে আর কতদিন? সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।